অতীতে ওহিন বাবা এভাবে দৌড়িও না, পড়ে যাবে, আর একটু আছে খেয়ে নাও। আমি খাবো না আম্মু, আমি বাবা আর রাত ভাইয়ের সাথে যাব। নিজের জীবনটা কেন ওই মানুষটার মতো অপবিত্র করবি? 17 বছর বয়সী রাতের মুখে কথাখানা শুনে অবুঝ অহিন শুধু বড় বড় চোখ চেয়ে রইল। মুনিয়া খান ছেলের কথায় অসন্তুষ্ট হলেন, রাতের দিকে চেয়ে রাঙিয়ে বলল, রাত অহিন ছোট বাচ্চা, ওর সামনে কি বলছো? আর সেই মানুষটা কি উনি তোমার পিতা হন? সম্পর্ক ভুলে যেও না রাত। মুনিয়া খানকে পাশ কাটিয়ে বাড়ির বাইরে যেতে যেতে বলে উঠল, মিস্টার আমজাদ খানকে আসতে বলুন, আমি বাইরে। মুনিয়া খান নিজের ভাষা হারিয়ে ফেলেছে ছিল। বাপ ছেলের দ্বন্দ্ব করে শেষ হবে তিনি সেই পথ খুঁজছিলেন, কিন্তু রাত বড় হওয়ার সাথে সাথে এটা কমছে না, বরং বৃদ্ধি পাচ্ছে। মুনিয়া খানকে ভাবনায় সেট করে আমজাদ খানের ছোট অহিন উদ্দেশ্য বলে ওঠে, অহিন বাবা, তুমি এখনো খাওয়া শেষ করনি কেন? কেন ইস্ট ব্যাড হ্যাবিট বেটা। অহিন ছোট ছোট পায়ে আমজাদ খানের দিকে গেল। তিনি অহিনকে নিজের কোলে উঠিয়ে নিল। অহিন বাবার দিকে চেয়ে বলে উঠল, বাবা, আমিও যাব তোমার আর ভাইয়ের সাথে। আমজাদ খানের মুখটা বদলে গেলেন। তিনি মুনিয়া খানের দিকে চাইলেন। মুনিয়া খান স্বামীর দিকে চেয়ে একটু হাসার চেষ্টা করলেন। আমজাদ খান কথা ঘুরিয়ে মুনিয়া খানকে বলে উঠল, রাত কোথায়? বাইরে গাড়িতে। অহিনকে মুনিয়া খানের কোলে দিয়ে আমজাদ খান মুনিয়া খানের কপালে চুমু দিলেন। তিনি বাসা থেকে বেরিয়ে গেলেন। মুনিয়া খান আমজাদ খানের দিকে চেয়ে হতাশ স্বরে মিনমিন করে বলে উঠলেন, মেয়েদের জীবনের বাস্তব একটা প্রদাপ কি জানেন? মেয়ে মানুষের ভাগ্য আর সুখ হওয়াটা সমাজের খুবই প্রয়োজন। শহরের ব্যস্ত যানজটের মাঝখান দিয়ে গাড়ি চালানো আমজাদ খান, আর পাশে বসে রয়েছে রাত। রাত আমজাদ খানকে বলে ওঠে, আব্বাস আঙ্কেল কোথায়? পাপের সঙ্গ ছাড়তে নাকি? আমজাদ খান ছেলের কথা একটু হাসল বটে। তিনি গাড়ি চালাতে চালাতে শান্ত স্বরে ছেলেকে বলে উঠলেন, এ সমাজ তোমায় ভালো হিসেবে গ্রহণ করবে না, সেটা তুমি বুঝবে একদিন। কথাখানায় রাত একটু হাসলো। সে আমজাদ খানকে বলে উঠল, সবাই আপনাদের মতো না। তাদের গাড়ি এসে থামলো বড় এক ফ্যাক্টরির সামনে। আমজাদ খান আর রাত গাড়ি থেকে নেমে ফ্যাক্টরি গেটের সামনে আসলেন। আমজাদ খান ধাক্কা দিয়ে বড় গেটটা খুললেন। রাত আমজাদ খানের দিকে চেয়ে বলে উঠলেন, এত বড় ফ্যাক্টরি অথচ গেটে একটাও তালা নেই। আমজাদ খান ছেলের কথায় হাসলেন। হয়তো ছোট ছেলেটা তীক্ষ্ণ দৃষ্টির শক্তির জন্য। তার ভেতরে প্রবেশ করলেন। একটু গিয়ে যেতেই দুটো লোক তাদের পেছন থেকে দরজা লাগিয়ে দেয়। তারা দুজনেই পেছন ফিরে আমজাদ খান বলে উঠল, কে তোমরা? দরজা কেন লাগাচ্ছ? আরে আমজাদ খান যে, আজকে দেখছি ছেলেকে এনেছে। সামনে থেকে এক লোক কথাখানা বলেই উঠল। তারা দুজনের সামনে ফিরে লোকটা পেছনে আরো 10-12 জন লোক রয়েছে। আমজাদ খানকে উদ্দেশ্য করে লোকটা বলে উঠল, আমার সাথে লড়তে ছোট বাচ্চা না আনলেই পারতিস। প্রশ্নটা আমিও তোকে করলাম, এমন চেলাপেলা না আনলেও পারতিস। নাসিম চৌধুরী মুখটা হঠাৎ বদলে গেলেন। তিনি আমজাদ খানের দিকে এগিয়ে আসতে আসতে বলে উঠলেন, শুনলাম ফ্যাক্টরি দখল করতে এসেছিস নাকি? আমজাদ খান একটু এগিয়ে পাকা হেসে বলে উঠল, দখল তো তোর মতো কাপুরুষ করে, আমি তো নিতে এসেছি। নাসিম চৌধুরী আমজাদ খানের শার্টের কলার চেপে ধরে চিৎকার করে বলে ওঠে, আমি কাপুরুষ? হ্যাঁ শালা। রাত আমজাদ খানের কাছে এগিয়ে আসতেই নিলে তাকে দুজন লোক ধরে রাখে। আমজাদ খান ছেলেকে ধরে রাখায় কিছু বললেন না, শুধু একটু হাসলেন রাতের দিকে চেয়ে। নাসির চৌধুরী আমজাদ খানকে ছেড়ে রাতের ছোটাছুটি দেখে তার উদ্দেশ্যে বলে ওঠে, এইটুকু ছেলে এমন তেজ দেখাচ্ছে, ছাড়ুন আমাকে। মিস্টার আমজাদ খান, তুমি কিছু বলছো না কেন? রাতের কথায় আমজাদ খান তার দিকে চেয়ে জেদি কণ্ঠে বলে ওঠে, আমার মৃত্যুর প্রতিশোধ তুমি নেবে। বাবার মুখে এমন কথাখানা মনে হয় ছোট রাত আশা করেনি। তার চোখে পানিতে ভরে এলো। নাসির চৌধুরী হেসে উঠল, তাহলে স্বীকার করলে তোর মৃত্যু আমার হাতে? আমজাদ খান নাসির চৌধুরীর হাত থেকে পিস্তলটা ছিনিয়ে রাতের হাতে একখানা গুলি করে। ছোট রাত বাবার দিকে তাকিয়ে রইল। সে যেন এই পিস্তলকে নতুন দেখছে। ব্যথায় বুকটা ভরে উঠল। আমজাদ খান পিস্তলটা আবার নাসির চৌধুরীকে দিকে
ছুড়ে দিতেই রাতের উদ্দেশ্য জেদি স্বরে বলে ওঠে, তোকে কেন করলাম জানিস? আঘাতের স্মরণে তুই আমার মৃত্যুর প্রতিশোধ নিবি। আমার মৃত্যুর প্রতিটি ব্যথা প্রতিশোধ তুই নিবি। আমজাদ খান পকেট থেকে সিগারেট বের করে সেটা ধরিয়ে গা ছাড়া ভাব নিয়ে বলে উঠলেন, ভাগ্য জিনিসটা বড়ই বেইমান, যেখানে প্রয়োজন সেটাতেই শালা ধোকা দিবে। নাসির চৌধুরী আমজাদ খানের কথা শেষ হওয়ার আগেই একখানা গুলি তার পায়ে মারে। আমজাদ খান নিচে বসে পড়ে। রাত বাবার অবস্থা দেখে চিৎকার করে বলে ওঠে, মিস্টার আমজাদ খান, ওঠো! এই খবরদার, আপনি আমার বাবাকে মারবেন না। দুটো লোককে নাসির চৌধুরী ইশারা দেয় রাতকে বেঁধে রাখতে। তারা রাতকে বেঁধে দেয় একখানা খুঁটির সাথে। রাত কাটতে থাকে, নিজের পিতাকে বাঁচাতে নিজের সকল শক্তি লাগিয়ে দেয় নিজেকে খুলতে, কিন্তু তার ছোট দেহটা শক্তিটুকু যথেষ্ট ছিল না তার জন্য। আমজাদ খান মাটিতে বসে হেসে বলে ওঠে, শালা শালার আমাকে মারার এত তাড়া! নাসির চৌধুরী ইশারায় একজন লোক আমজাদ খানের পেছনে মোটা একখানা রড দিয়ে মাথায় মারে। তিনি মাটিতে লুটিয়ে পড়ে। আরও 4-5 জন তাকে রড দিয়ে নির্মলভাবে মারতে থাকে। বাবার এমন দশা দেখে রাত নাসির চৌধুরীকে কান্নায় করুণ স্বরে বলে ওঠে, আঙ্কেল, ছেড়ে দিন না আমার বাবাকে, আমি আপনার কাছে মাপ চাচ্ছি। ও আঙ্কেল, আমার বাবার খুব কষ্ট হচ্ছে, তাকে যেতে দিন। নাসির চৌধুরী পাষাণ মনখানা তাতে একটু গলতে পারল না। তিনি শুধু কুট হাসিতে মেতে রইল। রাজ নিজে ছাড়ানোর চেষ্টা করে বলে ওঠে, বাবা তুমি না সাহসী, তাহলে উঠো না। দেখো, আমি তোমাকে আজকে বাবা বলছি, মিস্টার আমজাদ খান বলে ডাকিনি। উঠো না বাবা, তাদের তুমিও মরো। ছোট বাচ্চাকে ডাকে উঠল না আমজাদ খান, আর লোকগুলো তার দেহটাকে নির্বোধের মতো পেটালো। প্রতিটি রটের আঘাতে পুরো শরীরকে ক্ষতবিক্ষত করে দিল। দেহখানা পড়ে রয়ে মাটির সাথে। দেহ থেকে অঝরে গড়িয়ে পড়েছে তাজা রক্তের বর্ণপ্রহর। এতেই মনে হয় সে নখরা টাকা মন ভাঙা ভরল না। আমজাদ খানের উপরে এবার একখানা বড় বুলেডেটার উঠিয়ে দেওয়া ইশারায় করলেন। রাতের কান্না কণ্ঠস্বর আবার ভেসে উঠল। সে চিৎকার করে বলে উঠল, এমনটা করবেন না, আমার বাবাকে ছেড়ে দিন আঙ্কেল, প্লিজ করবেন। আমজাদ খানের দেহ উপরে উঠিয়ে দেওয়া হয় বুলেডোটারা। রাতের কথাগুলো যেন আটকে আসলো চোখের সামনে। বাবার মৃত্যুটা মনে হয় নিতে পারল না ছেলেটা, নিজের ভারসাম্য বজায় রাখতে পারল না। তবেও যেন নিজের জেদ দাঁড়িয়ে রইল চুপি করে। নিজের চোখ পিতা এমন নির্মল পরিহাস ছেলেটার চোখের পানিও জড়ালো না। নাসির চৌধুরী যাওয়ার আগেই একখানা ফোন করে বলে ওঠে, কনস্টেবল, আমার কাজ শেষ, এখন আপনার কাজ শুরু। তারা চলে গেলেন। রাতের বাঁধন খুলে দেওয়া হয়, কিন্তু সে একটু নড়ল না সেখান থেকে। শুধু দাঁড়িয়ে দেখতে থাকে নিজের পিতার পিষে যাওয়া দেহটা। রক্তবর্ণহীন দেহখানা দেখে শুধু চোখজোড়া রক্তবর্ণ ফুটে উঠল। দুখানা গাড়ি এসে থামে। আমজাদ খানকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়, আর রাতের হাতে হাত করা পরিয়ে নিয়ে যাওয়া হয়। তবুও যেন রাতের দৃষ্টি আমজাদ খানের উপরে ছিল। অক্ষহীনভাবে দাঁড়িয়ে সব দেখছে, কিন্তু মুখ দিয়ে কিছুই বেরিয়ে আসছে না। সামনে গাড়ি থামালো। শব্দ ছোট অহিনকে রেখেই আসলেন মুনিয়া খান। 2 জন লোক একটা কাফন পরিহার মানুষকে বাড়ির বারান্দায় এনে রাখলেন। মুনিয়া খান তাদের বলে উঠলেন, উনি কে? আপনারা কাকে এনেছেন? মানুষগুলো কিছুই না বলেই চলে গেলেন। এর মাঝে আর একটা গাড়ি আসলো। সেখান থেকে হাত করা পরিয়ে নামানো হলো রাতকে। মুনিয়া খানের যেন পৃথিবী উল্টাপাল্টা হয়ে গেল। তিনি রাতের কাছে এসে বলে উঠল, রাত বাবা, তোর কি হয়েছে? তোর বাবা কোথায়? হ্যাঁ, তুই এটা কি পরেছিস? আপনারা এটা কি পরিয়েছেন আমার ছেলেকে? মুনিয়া বেগম কথাখানা শুনে গাড়ি থেকে নেমে পুলিশ অফিসারটির বলে উঠল, আমরা তাকে ইচ্ছে করে হ্যান্ডকাপ পরাইনি ম্যাডাম, আপনার ছেলে আপনার শামীমকে মেরেছে। আপনি চুপ করুন কনস্টেবল, আমার ছেলে এমন কাজ করতে পারে না, সে এখনো ছোট। আপনারা কি এসব আজে বাজে কথা বলছেন? আমাদের কাছে প্রমাণ আছে ম্যাডাম। আপনার আপনার ছেলে আসামি, সে গুন্ডা ভাড়া করে আপনার স্বামীকে মেরেছে, আর সে গুন্ডাগুলো আমাদের
কবজায়। মুনিয়া খানের পৃথিবী উল্টে গেল। তিনি নিতে পারছেন না। স্বামীর মৃত্যুর সকল প্রমাণ তার সামনে জ্বলজ্বল করছে। তার মস্তিষ্কে ন্যায় অন্যায়ের লড়াই চলছে। তিনি ছেলেকে ছেড়ে স্বামীর কাছে এসে দাঁড়ালেন। মুখ মুখ থেকে সাদা কাপড়টা উঠলেন। চোখের সামনে স্বামী পিষে যাওয়া বিচ্ছিন্ন মুখটা ভেসে উঠল। পেছন থেকে ছোট অহিন হাউমাউ করে কেঁদে মাকে জড়িয়ে বলে উঠল, আম্মু, বাবা কি হয়েছে? বাবা শুয়ে আছে কেন? মুনিয়া খান ছোট অহিনকে বুকের সাথে জড়িয়ে ডেকরে কেঁদে উঠলেন। মা আর ছোট ভাইয়ের চোখ পানি নির্বহে সহ্য করলেন সেই ছোট 17 বছরের ছেলেটি। নিজের আবেগ বয়সের আবেগহীন রইল ছেলেটি। বুক ফেটে কান্না আসছে, তবে আটকে রইল সেটা অন্যায়ের মাঝে। মুনিয়া খানকে কনস্টেবল বলে উঠলেন, আপনার যদি কোনো কথা থাকে ছেলেকে বলে দিন, তাহলে নিয়ে যাওয়া হবে। মুনিয়া খান কান্না থামিয়ে সেই নিশ্চুপ ছেলেটির সামনে এসে দাঁড়ালো। ছেলের দিকে চেয়ে ঘৃণিত চোখে বলে উঠল, অফিসার, আমার স্বামীর খুনিকে যে চরম শাস্তি দেওয়া হয়, এটাই আমার আপনার কাছে আসা। তিনি চলে গেলেন দৌড়ে বাড়ির ভেতর, আর নিজের মায়ের মুখের কথাখানা যেন ছেলেটার বুকের ভেতরে টুকরো টুকরো করে দিলেন। হয়তো নিজেকে প্রমাণ করার আশায় মায়ের কথায় অপেক্ষা ছিল, কিন্তু তার অপেক্ষায় যেন মনের মৃত্যু লেখা ছিল। সেটা কে জানতো? রাতকে নিয়ে যাওয়ার হয় গাড়িতে করে। রাত একটি বার পেছন ফিরে চাইল নিজের মৃত বাপের দিকে। মুনিয়া খান রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলেন। ছোট আহিন অসহায়ের মতো মাকে ডেকে গেলেন। তিনিও নিজেও নির্বোধের মতো গলা ফাঁস দিলেন। ছোট ছোট পরিবারটা চোখে ইশারায় ধ্বংস হয়ে গেল। অসহায় ছোট বাচ্চা কখনো দরজার বাইরে, আবার বাবার পাশে এসে কাঁদতে থাকে। রাতকে জেলে উঠানো হয়। তারপর তারা জিজ্ঞাসাবাদ করার জন্য কনস্টেবল আসে, কিন্তু ছেলেটা নিশ্চুপ বসে রয়। মুখ দিয়ে এখনো বাক্য বের হলো না। আর এইটাই ছিল শত্রুপক্ষের জয়। পৃথিবীর এর চেয়ে নিকৃষ্টতম অপবাদ মনে হয় কোনো সন্তানের পক্ষে নেওয়া ছিল না পিতাকে মারার অপরাধ। রাতকে কোর্টে নেওয়া হয়। আজ জজ জেরে বলে ওঠে, আসামি রাত নিজের বাবাকে হত্যা করার ফলে তাকে শাস্তিরূপ 5 বছরের কারাদণ্ড দেওয়া হলো। দ্য কোস ইজ ডিসমিস। বছর পরে চট্টগ্রাম জেলখানা থেকে বেরিয়ে এলো সেই 17 বছরের বয়সী ছেলেটি। মুখে দাড়ি, শরীরে অসংখ্য স্থানে ক্ষতের চিহ্ন। সে একই পোশাক পরানো। রাত জেলখানার সামনে থেকে হেঁটে নিজের বাড়ির উদ্দেশ্য হাঁটা ধরে। যেই বাড়িতে রয়েছে তার ফলে আশা মা ভাই। বাড়িটির সামনে এসে দাঁড়িয়ে যায় তার পা জোড়া। প্রাণবন্ত উজ্জ্বল বাড়িতে এখন অবলা প্রাণী আর গাছপালা বাসস্থান। অবশ্য সেটা খবর পেয়েছে তার মা মৃত্যু হয়েছে। সেটা হাঁটা ধরল কবরস্থানের দিকে। একটু গিয়ে পেয়ে গেল তার বাবা মায়ের কবর। রাত তাদের কবরের পাশে বসে চোখের পানি ফেলতে মাটিতে তাদের উদ্দেশ্যে বলে ওঠে, ব্যথাটা না হয় একজনের দিতে পারতে, দুজন চলে গেল, বুকটা তো হাহাকার করছে। এখন একটা কাকে বলবো? নিজের বাবাকে মারার অপরাধে জেল খেটে এলাম। মানুষ কত হিংস্র, বাপকে মারলো, চোখের সামনে মার চোখে ঘৃণা পাত্র করলো, আবার জেল খাটলো। শালার, আমার বাপ ঠিকই বলেছে, সমাজে তোকে ভালো গ্রহণ করবে না। আমার বাপ ঠিক ছিল, কিন্তু আমি নির্বোধ, সেই বুঝতে পারলাম না। কথাগুলো বলেই ডুকরে কেঁদে উঠল রাত। কিছুক্ষণ কাঁদার পর বাবা মায়ের কবরের মাটিতে হাত নিয়ে চোখ জোড়া ব্যথায়, কিন্তু সেটা তার জেদের নিচে চাপা ছিল। তাদের কবরের দিকে চেয়ে বলে ওঠে, আজ তোমাদের মাটি ছুঁয়ে বলছি, আজ থেকে শুরু হবে একজন নির্দয় জীবন। আমি আমার বাবা মায়ের মৃত্যুর বদলা নেব, আর নিজেকে বিলিয়ে দেব পাপের রাজ্যে, যেখানে থাকবে মৃত্যু আর যন্ত্রণা। শুরু হলো সেই দিন থেকে রাতের এই জীবনের, যেটাতে রয়েছে শুধু পাপ আর পাষাণতা। সেই দিন পৃথিবীর বুকে সূচনা হলো একজন পাপিষ্ঠ পুরুষ, অনুভূতিহীন মাফিয়া আরিয়ান খান রাত। বাড়িতে আজ এক নীরব সকালের সূচন হলো। সকালের ডাইনিং টেবিলে বসে নীরবে খেয়ে যাচ্ছে। কারো মুখে কোনো শব্দ নেই। সেই কঠিন নীরবতা ভেঙে আব্বাস সরকার টেবিল থেকে উঠে অফিসের দিকে দৃষ্টিপাত রেখে কঠোর কণ্ঠে বলে উঠল, এই ছেলে খাওয়া শেষ, আমার রুমে এসো। আর হ্যাঁ, একাই আসবে। আসিফ আব্বাস সরকারের দিকে চেয়ে আস্তে করে বলে উঠল, আপনি যান, আমি আসছি। কাউকে যেন রুমের বাইরে না দেখি। কথাখানা সকালে উদ্দেশ্য বলে উঠে আব্বাস সরকার। আসিফ ও আব্বাস সরকারের পেছনে যায়। রাত নিজের
কফি কাপটা নিয়ে উপরে চলে যায়। পুরোটা সময়ই যে অন্ন গ্রহণ ছিল। আব্বাস সরকারের কোনো কথাই তার গায়ে এলো না। সে নিজের মতোই আপন গতিতে চলেছে। সুফিয়া বেগম জাহিরুল সরকারের দিকে চেয়ে বলে উঠল, ভাইজান, আমি কি বর্তমান ভালো করতে গিয়ে অতীতের ধ্বংস নিয়ে আসছি? জাহিরুল সরকার চোখ মুখে ফুটে বলে উঠল, পুরনো ক্ষত। তিনি ছলছল চোখে সুফিয়া বেগমকে বলে উঠল, সে কথা বলিস না সুফিয়া, তাহলে যে রাত সব ধ্বংস করে দেবে। ছেলেটা ক্ষতটা এখনো তাজা আছে রে। সে ভালো নেই, নেই, সে ভালো। কথাখানা বলতে বলতেই তিনি চলে গেল নিজের রুমে। দাঁড়িয়ে থাকা আলো, অনি, মৌসুমী আর রুপি বেগম তাদের কথায় কিছু বুঝতে পারল না। সুফিয়া বেগমও নিজের রূপে চলে এলো। ওয়াহিন সবাইকে বলে উঠল, অতীত? কিসের অতীত? আম্মু, আমিও জানি না। আম্মু কি নিয়ে কথা বলছে? আলো, তুমি জানো? আলো রুবি বেগমকে দিকে চাইলো। সে বলে উঠল, আমিও জানি না। সরকার নিজের চেয়ারে বসে চোখখানা না খুলেই আসিফকে উদ্দেশ্য করে বলে ওঠে, আসো। আসিফ রুমে প্রবেশ করে আব্বাস সরকারের সামনে দাঁড়িয়ে বলে ওঠে, আপনি ডেকেছেন? কিছু বলবেন? আব্বাস সরকার আসিফকে ইশারায় বিছানায় বসতে বললেন। আসিফ বসল না। আব্বাস সরকার আসিফকে গম্ভীরভাবে বলে উঠল, কথাগুলো ঠান্ডা মাথায় বলা উচিত, তাই বসো। আসিফ বসলো বিছানায়। আব্বাস সরকার সোজা হয়ে বসলো। আসিফের দিকে চেয়ে বলে উঠল, কি করো? আসিফ আব্বাস সরকারের কথায় একটু ভ্রু কুঁচকালো। সে স্বাভাবিকভাবেই বলে উঠল, রাত ছাড়ের অ্যাসিস্ট্যান্ট। আব্বাস সরকারের মুখে কিছুটা অহংকারও এলো। তিনি আসিফের দিকে চেয়ে বলল, সামান্য অ্যাসিস্ট্যান্ট হয়ে আমার মেয়ের সাথে বিয়ে করতে এসেছো? ব্যাপারটা বামুন হয়ে চাঁদ ধরতে যাওয়ার মতো হলো না? আসিফ একটু হাসলো। সে জানতো তাকে তার প্রিয় মানুষকে পেতে হলে এমন কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। সে একটু হেসে বলে ওঠে, বামুন কিন্তু চাঁদকে পছন্দ করেই ধরতে গিয়েছিল, তাকে ভালোবাসবে বলেই হাত বাড়িয়েছিল। ব্যাপারটা এমন হতে পারে আঙ্কেল। আব্বাস সরকার ছেলেটার প্রতি উত্তরে একটু দমে গেলেন। ছেলেটাকে পা থেকে মাথা পর্যন্ত চোখে বুলালেন। দেখতে একটু পাতলা হলেও গায়ের একটু চাপা, কিন্তু তাতে তাতে তাকে বেশ মানিয়েছে। তিনি উঠে হাঁটতে হাঁটতে বলে উঠলেন, আমি কখনো আমার মেয়ে বিয়ে একটা বংশহীন ছেলের সাথে দেব না। কথাখানা শুনে একটু হাসলো আসিফ, তবে সেটা নিজের ভাগ্যর উপর না কথাখানার উপর, সেটা আব্বাস সরকার বুঝলো না। তিনি তার প্রতিটি দিক লক্ষ্য রাখছে। এটা কিছুটা গম্ভীরভাবে বলে উঠল, আমি যা বলেছি আশা করি তা তুমি ভালো করেই বুঝেছো। তোমার স্যারকে বলে দিও বিয়ে হবে না। রাত সেটা বলে সেটাই রাজ সেটা বলে সেটাই করে। এটাই আপনি খুব ভালো করে জানেন আঙ্কেল, কারণ আপনার থেকে ভালো কেউ তাকে চেনে না। আসিফের কথাখানাই ছিল সাধারণ তাকে, তবে আব্বাস সরকার বুঝতে বাকি রইল না কি ইঙ্গিত করছে। তিনি এবার হাঁটা ছেড়ে বসে পড়ল। আসিফ আব্বাস সরকারকে উদ্দেশ্য করে বলে উঠল, আঙ্কেল, আমি কিছু কথা বলি, দয়া করে একটু শুনবেন। আমি বুঝতে পারছি আপনারা একজন বাবা হয়ে কিভাবে নিজের মেয়েকে একটা অনাথায় বাবা মা পরিবার ছাড়া ছেলের সাথে কিভাবে বিয়ে দেবেন। একটা বিয়ে শুধু দুজনের দিয়ে হয় না, দুটো পরিবারের মাঝে বন্ধন সৃষ্টি করে। আর যদি পরিবার না থাকে তাহলে সেই কাজটা অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু আমি এটা বলতে পারবো, আমি আপনার মেয়ে আমার মতো ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারবো। সারা জীবন তার দয়ার দায়িত্ব বহন করতে পারবো। তাকে একটা ছোট সংসার দিতে পারবো। তাকে নিয়ে সুখী থাকতে পারবো। নিজের সামর্থ্য অনুযায়ী তার সকল চাহিদা পূর্ণ করতে পারবো। তাকে পরিবারের অভাবটা একটুও বুঝতে দেব না। আমি আপনার মতো তাকে ভালোবাসা দিতে পারবো না, তবে নিজের মতো করে ভালোবেসে তার পাশে থাকতে পারবো। আপনাকে আমি সবশেষে এটাই বলবো, আপনি যদি ভাবেন আমার মেয়ের বিয়ে আমি ওই ছেলের সাথে দেব না, তাহলে আপনি ভুল করছেন আঙ্কেল। কারণ আমার অমত হলেও এই বিয়ে হবে, সেটা আপনিও জানেন, আমিও জানি। তাই সব মেনে নেওয়া ভালো হবে। কথাগুলো বলেই রুম থেকে বেরিয়ে যায় আসিফ। আব্বাস সরকার বসে রয় চেয়ারের, কারণ সেও জানে তার হাতে এখন কিছুই নেই। রাতকে এখন থামানো তার পক্ষে সহজ নয়। রুবি বেগম রুমে এসে আব্বাস সরকারকে বলে ওঠে, কি গো, কি হয়েছে? এভাবে
আছো কেন? রুবি রাতকে বিয়ের আয়োজন করতে বলল। কথাখানা শুনেই রুবি বেগমের যেন মাথায় বাজ পড়ল। তিনি বিছানায় বসে বলে ওঠে, কি বলছো এসব? তুমি ঠিক শুনেছ, মেয়েটা ভালো থাকবে। রুবি বেগম আর কিছুই বলল না, কারণ তার কথা কেউ শোনার মতো নেই। আর এটাই বোধহয় সকালে মায়ের অভিযোগ, মেয়ের বিয়ে হয় বাবার মতে, অথচ মায়ের হক সেখানে বেশি। তিনি কথাখানা সকলকে জানালেন, বাড়ির সকলে শুনে খুশি হলেন। কিন্তু অনি সবার থেকে নিজেকে আড়াল করে ছাদে এসে দাঁড়ালো। সে চায় না এড়িয়ে এ বিয়ে করতে, কিন্তু তাকে বিয়ে দেওয়া হবে। অনি চেয়েছিল আরও পড়াশোনা করতে, কিন্তু তার বাবা রাজি হবে সেটা ভাবেনি। আলো সকালের মাঝে অনিকে লক্ষ্য রেখেছে, কারণ সেও হয়তো জানে বিয়ে কথাটা উঠলে মেয়েদের মনে অবস্থাটা। আলো ছাদে এসে অনির পাশে দাঁড়িয়ে বলে উঠল, কি করছো? অনির পাশে আলোকে দেখে একটু হাসার চেষ্টা করলো, কিন্তু আবেগের বয়স, তাই পারল না নিজেকে সামলাতে। আলোকে জড়িয়ে কেঁদে উঠল। আলো তাকে কাঁদার জন্য সময় দিল। একটুখানি কাঁদলে যদি মনের দুঃখ ভরখানা একটু কমে। আলো অনিকে কিছুক্ষণ পর বলে ওঠে, এখন কান্না একটু থামাও। অনি আলোকে ছেড়ে দেয়। নিজের চোখের পানি মুছে বলে ওঠে, আমি এখন বিয়ে করতে চাই না আলো, আমি জানি। কিন্তু এটা একটা কথা বলি শোনো, মেয়ে মানুষের জীবনে যে বড়ই কঠিন। আমাদের জন্মটাই হয় অন্যের মতো, সেখানে নিজের মতো চালনাটা একটা হাস্যকর ব্যাপার। অনি আলোর কথাখানা মনোযোগ দিয়ে শুনে তারপর সে বলে ওঠে, আমি মানুষটাকে ভালো করে চিনিও না, তার সাথে কিভাবে কি করব? আলো অনি কাঁধে হাত রেখে তার মাথায় চুলগুলো ঠিক করে দিতে দিতে বলে ওঠে, আমিও আগে ঠিক এটাই ভাবতাম, কিন্তু সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যায়, বিশ্বাস করো। অনি নীরবে আলোর কথাগুলো শুনতে থাকে। আলো এবার একটু মজায় বলে ওঠে, আমার ভাইটা কিন্তু দেখতে মাশাল্লাহ, তোমাকে কিন্তু অনেক ভালো রাখবে, বিয়েটা করে নাও। অনি একটুখানি হাসলো। আলোও হাসলো। আলো অনিকে আরো কিছু বলতে চাইবে, কিন্তু তার মন বলল একটা সম্পর্ক জোড়ার আগে ভাঙা উচিত নয়। কিন্তু তার মস্তিষ্ক বলে মিথ্যা আশ্রয় কখনো সংসার হয় না। হয়তো সে আর রাত আর আসিফের মাফিয়া হওয়ার পেছনে কিছু জেনেছে, তাই সে চায় না একটা মেয়ের সংসার মিথ্যা আশ্রয়ে শুরু হোক। তার মস্তিষ্ক ঝড়ের মতো লড়াই শুরু হয়েছে। তার মান মানবসত্তা তাকে বরাবর বলতে বলেছে। এই কথাগুলো কিন্তু আগামী ঝড়ের প্রভাব তাকে থামিয়ে দিচ্ছে। সে নিজেকে একটু শান্ত করলো। অনির উদ্দেশ্যে বলে উঠল, অনি, আমি তোমাকে কিছু বলতে চাই, দয়া করে কথাগুলো শোনো। আমি চাই না আমার মনে তুমিও না জেনে নিজেকে এর মাঝে জড়াও। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। চলবে।